হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস সায়েন্সের চ্যাপ্টার 5 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণের পার্ট 2। আজ আমরা মহামারী নিয়ে আলোচনা করব। এর আগে পার্ট 1-এ আমরা বজ্রপাত নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিও এখনও যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো, সেখানে ক্লাস 8 সায়েন্স বলে প্লেলিস্ট করা আছে এবং তোমরা সেখান থেকে ক্লাসটা দেখে নিতে পারো। আজ আমরা মহামারী অর্থাৎ বিভিন্ন রকমের রোগ সম্পর্কে আলোচনা করব, যেমন কলেরা, হেপাটাইটিস, এইডস, ইনফ্লুয়েঞ্জা, করোনা, এইসব অনেক রকমের রোগ নিয়ে আজ আমরা আলোচনা করব। চলো তাহলে আজকের ইন্টারেস্টিং ক্লাসটা শুরু করা যাক। মহামারী হলো এমন একটি রোগের প্রাদুর্ভাব যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং একসঙ্গে অনেক দেশ বা পুরো বিশ্ব জুড়ে মানুষকে আক্রান্ত করে, যেমন কোভিড-19, কলেরা। কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস, এর আক্রমণ তো তোমরা সকলেই দেখেছো। আমরা সকলেই এই ফেজটা থেকে আমরা উঠে এসেছি। কীরকম হয়েছিল তখন না, এক দেশ থেকে আরেক দেশ, এরকম করে বিভিন্ন দেশের মধ্যে এই করোনা ভাইরাস বা কোভিড-19 সেটা ছড়িয়ে পড়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ এর মৃত্যুর কবলে পড়েছিল। তার ফলে তোমরা দেখতেই পেয়েছিলে তখন আমাদের নানা রকম বিধিনিষেধ মেনে চলতে হতো, বাড়ির ভেতরে থাকতে হতো, মাস্ক পরে থাকতে হতো, যাতে এই মহামারীটা আরও না ছড়িয়ে পড়ে তার জন্য। তো মহামারী প্রকারভেদ আছে: সাধারণ উৎস মহামারী, সংক্রামক মহামারী, অসংক্রামক মহামারী। সাধারণ উৎস মহামারী কি না, সাধারণ উৎস মহামারী হলো এমন এক ধরনের মহামারী যেখানে অনেক মানুষ একই উৎস থেকে একই রোগে আক্রান্ত হয়। অর্থাৎ যখন অনেক মানুষ একই খাবার, জল বা পরিবেশের মাধ্যমে একসঙ্গে রোগে আক্রান্ত হয়, যেমন কলেরা। এই ধরো, মনে করো কোনো গ্রামের কোনো পুকুরে জল দূষণ হয়েছে এবং সেই জল গ্রামের সকলে ব্যবহার করছে, তার ফলে গ্রামের সকলে হয়তো একই রোগ হচ্ছে, কলেরা হয়ে যাচ্ছে গ্রামের সবার। তখন বুঝতে পারা হয় যে আচ্ছা, গ্রামের পুকুরের জল হয়তো দূষিত হয়েছে বা পুকুরের জলের কারণেই এই রোগটা সকলের মধ্যে ছড়িয়ে পড়ছে। তার মানে তুমি দেখছো যে একটাই উৎস, পুকুরের জল, সেখান থেকে একই রোগ কলেরা এই আক্রান্ত হচ্ছে অনেক মানুষ। সংক্রামক মহামারী কি? সংক্রামক মহামারী হলো এমন মহামারী এখানে রোগ একজন থেকে আরেকজনের মধ্যে সরাসরি ছড়ায়। এই যেমন কোভিড-19, এখানে তোমরা দেখেছিলে যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের আমাদের কি করতে হতো, একটা দূরত্ব মেনটেন করে চলতে হতো, কারণ একজন মানুষ থেকে আরেকজনের মানুষের মধ্যে এই রোগটা ছড়ায়। হাঁচি, কাশি, কফ, থুতু এইসবের মাধ্যমে এক ব্যক্তির দেহ থেকে আরেক ব্যক্তির দেহ থেকে যে রোগ ছড়ায় তাই হলো সংক্রামক মহামারী। অসংক্রামক মহামারী মহামারী হলো এমন ধরনের মহামারী যেখানে রোগ একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়ায় না। এটা একটা উল্টো। সংক্রামক মহামারী যেখানে একজন থেকে আরেকজনের মধ্যে রোগ ছড়ায়, এখানে ছড়ায় না। যেমন ফুসফুসের ক্যান্সার যে মানুষের হবে তারই হবে, তার দেহ থেকে অন্য মানুষের দেহে এই রোগ ছড়াবে না। তাহলে এটা হলো অসংক্রামক মহামারী। কিন্তু কোনো কোনো মহামারী আছে যেটা এক চক্রাকারে ফিরে ফিরে আসে। যেমন টিকাকরণের আগে সাধারণত 2 থেকে 3 বছর অন্তর অন্তর ফিরে আসতো। ইনফ্লুয়েঞ্জা 7 থেকে 10 বছর অন্তর অন্তর মহামারী রূপে ফিরে আসতো। আবার কোনো কোনো রোগের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ক্রমাগত বৃদ্ধি বা হ্রাসের প্রবণতা লক্ষ্য করা যায়। যেমন উন্নত দেশগুলোতে গত 50 থেকে 70 বছর ধরে করোনারি হার্ট ডিজিজ, ফুসফুসের ক্যান্সার, ডায়াবেটিসের ঘটনা বেড়েই চলেছে। কিন্তু অন্যদিকে যক্ষ্মা, টাইফয়েড জ্বর, ডিপথেরিয়া, পোলিওর মতো রোগের ঘটনা ধীরে ধীরে কমছে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু রোগ আছে যেগুলো দিনকে দিন বেড়েই চলেছে, আর কিছু রোগ আছে যেগুলো দিনকে দিন আমাদের কমার লক্ষণের দিকে যাচ্ছে। কোনো কোনো মহামারীর সঙ্গে আবার ঋতুর নিবিড় সম্পর্ক আছে। কীরকম না, বসন্তের শুরুতে জলবসন্ত এইসব রোগ হয়। শীতের মাসগুলোতে শ্বাসনালীর ওপরে অংশে সংক্রমণের ঘটনা বেশি ঘটে, মানে শ্বাসনালীর রোগ হয়। আবার গরমকালে পেটের সংক্রমণ হয়। তাহলে দেখো, মহামারীর সঙ্গে আবার ঋতুরও যোগ আছে। যেমন বসন্তের ঋতুতে জলবসন্তের মতো রোগ হয়, শীতের সময় শ্বাসনালীর রোগ হয়, আবার গরমকালে পেটের রোগ হয়। এই রোগগুলো ঋতুর সঙ্গে সম্পর্ক। তাহলে আমরা নেক্সট এবারে আমরা কলেরা রোগ সম্পর্কে আলোচনা করব।
কলেরা। কলেরা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া তার নামটা মনে রাখবে, ভিব্রিও কলেরি। এর কারণ কি? সাধারণত দূষিত জল, মাছি বসা, না ঢাকা খাবার, এই জন্য আমাদের কি করতে হয়, খাবার ঢেকে রাখতে হয় সবসময়। নোংরা পরিবেশ থেকে এই রোগের সৃষ্টি হয়। সমস্যা কি? শরীর থেকে সব জল বেরিয়ে যেতে থাকে, প্রচণ্ড বমি হয়, শরীরে অম্ল ক্ষারের ও লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায়, শরীরের চামড়াকে ধোঁয়াটে নীল করে দেয়। তাহলে কলেরা হলো একটা মারণ রোগ। ঠিক সময়ে যদি চিকিৎসা না করা হয় তাহলে মৃত্যু অবধি ঘটতে পারে। প্রথম উৎস কখন হয়েছিল এই রোগের? না 19 শতকে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে প্রথম এই রোগের প্রাদুর্ভাব ঘটে। তারপর সেখান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রায় সবকটি মহাদেশেই কলেরা আক্রান্ত হয়ে প্রচুর মানুষের মৃত্যু ঘটে। তাহলে কলেরা থেকে মনে রাখবে দায়ী এর ব্যাকটেরিয়ার নাম, এর কারণ, সমস্যা এবং প্রথম কখন উৎস হয়েছিল এই রোগে সেটা। এরপর ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগ তোমরা সবাই জানো, মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়। স্ত্রী অ্যানোফিলিস মশা আক্রান্ত ব্যক্তির দেহ থেকে প্লাজমোডিয়াম ভাইভেক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম নামক প্রোটোজোয়া মস্কির দেহে প্রবেশ করে। এরপর ওই প্রোটোজোয়া মস্কির দেহে বংশবৃদ্ধি করে। পরে ওই মস্কি সুস্থ মানুষকে কামড়ালে প্রোটোজোয়া সেই সুস্থ মানুষের দেহে প্রবেশ করে এবং সেই সুস্থ মানুষের ম্যালেরিয়া আক্রান্ত হয়। তাহলে ম্যালেরিয়া রোগটা কীরকম ছড়ায় একটু দেখে নাও। যে ম্যালেরিয়া এই কথাটির অর্থ হলো খারাপ বায়ু বা ব্যাড এয়ার। এটি একটি মশাবাহিত রোগ। স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে আক্রান্ত ব্যক্তির রক্ত থেকে এই ভাইরাসটা প্লাজমোডিয়াম ভাইভেক্স এই প্রোটোজোয়া সেই মশাটার বা মস্কিটার দেহে তখন প্রবেশ করে। আক্রান্ত ব্যক্তিকে মানে কোনো ব্যক্তির যদি ম্যালেরিয়া হয়ে থাকে সেই ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তিকে যখন স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়াবে তখন তার মধ্যে প্লাজমোডিয়াম ভাইভেক্স এই প্রোটোজোয়াটা প্রবেশ করবে। এরপর ওই প্রোটোজোয়াটা মস্কির দেহে মানে ওই মশাটার দেহে বংশবৃদ্ধি করে। পরে ওই মশা যখন সুস্থ মানুষকে কামড়ায় তখন সেই প্রোটোজোয়াটা কি হয়, ওই সুস্থ মানুষের দেহে প্রবেশ করে। মানুষটি তখন কি হয়, ম্যালেরিয়া আক্রান্ত হয়ে যায়। বর্ষাকালে গরম ও ঠান্ডা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এই রোগের প্রকোপ বাড়ে। কী রকম হয় এই রোগে? কাঁপুনি দিয়ে জ্বর আসে আর ঘাম দিয়ে জ্বর সেরে যায়। মাথার যন্ত্রণা, যকৃত প্লীহা বড় হয়ে যায়, গাঁটে গাঁটে যন্ত্রণা হয়, গোটা শরীরে ব্যথা হয়। সঙ্গে সঙ্গে যদি চিকিৎসা না করা হয় তাহলে মারা যাবার সম্ভাবনাও থাকে। সমীক্ষায় দেখা গেছে 2012 সালে পৃথিবী জুড়ে ম্যালেরিয়া রোগে প্রায় 6,60,000 মানুষ মারা গেছেন 2012 সালে। ম্যালেরিয়ার বিরুদ্ধে সচেতনতার জন্য আমাদের বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় 25শে এপ্রিল। তোমরা এটা মনে রাখবে। ডেঙ্গু এটাও একটা মশাবাহিত রোগ। এ রোগের জীবাণুর নাম হলো ফ্লাভিভাইরাস। এর বাহক হচ্ছে এডিস মশা। ম্যালেরিয়ার বাহককে স্ত্রী অ্যানোফিলিস মশা, ডেঙ্গুর বাহক এডিস মশা। কলকাতায় এই মশাবাহিত মারণ রোগে প্রথম দেখা মেলে কখন? না 1963 থেকে 64 সালে। এডিস মশা এই রোগে জীবাণু বহন করে। এই রোগে জীবাণুর নাম কি? ফ্লাভিভাইরাস। ভয়াবহ জ্বর হয়, মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, অনুচক্রিকার সংখ্যা ভয়াবহভাবে হ্রাস পেয়ে থাকে। অনুচক্রিকা কি তোমাদের মনে আছে? অনুচক্রিকা হলো যে আমাদের রক্তে থাকা এক রক্তকণিকা যা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে এডিস মশার ফলে ডেঙ্গু যখন হয় মানুষের তখন অনুচক্রিকার সংখ্যা যদি হ্রাস পেয়ে যায় তখন কি হবে? আর রক্ত জমাট বাঁধতে পারবে না। তাহলে রক্ত জমাট বাঁধতে তখন বাধা দেয়। আর রক্তক্ষরণ হলো এই রোগে প্রধান উপসর্গ। এছাড়াও শ্বেত রক্ত কণিকা ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ডেঙ্গুর ফলে। শ্বেত রক্তকণিকাও হলো আমাদের রক্তে থাকা এক রক্তকণিকা যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় বা আমাদের দেহে যদি কোনো রোগ জীবাণু ঢোকে তাকে ধ্বংস করে দেয়। কিন্তু শ্বেত রক্তকণিকাও এর ফলে ধ্বংস হয়ে যায় ডেঙ্গু হলে, যার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। ডেঙ্গুর যদি চিকিৎসা না করা হয় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার আমরা আলোচনা করব প্লেগ। প্লেগ হলো ইঁদুরবাহিত রোগ, মানে ইঁদুর থেকে মানুষের দেহে সংক্রামিত হয়। ইয়ারসিনিয়া পেস্টিস এই রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া।
ইঁদুর থেকে মানুষের দেহে এই রোগ সংক্রামিত হয়। জেনোপসাইলাস কিওপিস নামে মাছি প্লেগ রোগে আক্রান্ত ইঁদুরের দেহ থেকে এই ব্যাকটেরিয়া বহন করে। তারপর যদি কোনো মানুষকে কামড়ায় বা খাবারে বসে তাহলে সেখান থেকে মানুষের প্লেগ রোগ হয়। প্লেগ রোগের কী উপসর্গ? তা ফুসফুসে সংক্রমণ, রক্তক্ষরণ, লসিকা গ্রন্থি ফুলে গিয়ে ভয়াবহ যন্ত্রণা, মাথার যন্ত্রণা, বমি, কাশির সঙ্গে রক্ত পড়া। এর বিস্তার মানে এক মানুষ থেকে আরেক মানুষের দেহে কিভাবে বিস্তার লাভ করে? না হাঁচির মাধ্যমে, সরাসরি শরীরের ছোঁয়ায়, দূষিত মাটির স্পর্শে, বাতাস থেকে, এমন কিছু পতঙ্গের কামড়েও এই রোগের সংক্রমণ ঘটে। টিকা: 1897 সালে বোম্বেতে ভালডেমার হাফকিন প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন। তাহলে প্লেগ রোগটা কিন্তু একটা অত্যন্ত ভয়াবহ মারণ রোগ, কারণ এর থেকে মৃত্যু অবধি ঘটতে পারে। প্লেগ রোগ তোমরা দেখলে ইঁদুর থেকে সংক্রমিত হয়, মানে জেনোপসিলা কিওপিস নামক যদি কোনো মাছি ওই ইঁদুরের দেহ থেকে ওই রোগের সংক্রামিত যে ব্যাকটেরিয়া, মানে যেটা ইয়ারসেনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া বহন করে, সেটা যখন ওই মাছিটা যখন কোনো মানুষকে কামড়ায় বা ওর খাবারে বসে তখন সেই খাবারটা খেয়ে ওই মানুষের প্লেগ রোগ হয়। স্মল পক্স বা গুটি বসন্ত, এর আরেক নাম রেড প্লেগ। স্মল পক্স এক ভাইরাস ঘটিত ভয়াবহ মারণ রোগ। চামড়ার শিরা, উপশিরায়, মুখে, গলায় এই রোগের সংক্রমণ ঘটে। গোটা জায়গাটি জল তরল ভর্তি ফোস্কায় ভরে ওঠে। বসন্ততে তোমরা দেখেও থাকতে পারো অনেকে, যে ছোট ছোট গুটি মতো ফোস্কার মতো হয় পুরো সারা শরীরে। তবে এই রোগকে অনেকটাই কাবু করা সম্ভব হয়েছে টিকা আবিষ্কারের মাধ্যমে। খাঁজকাটা সূচের সাহায্যে ত্বকের ওপর এই টিকা দেওয়া হয়। আর এই টিকা কখন আবিষ্কার হয়েছে? 1796 সালে ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার এই গো বসন্তের ভাইরাসকে স্মল পক্সের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কাজে লাগান। তাহলে টিকা আবিষ্কার কে করেছেন? 1796 সালে ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। নেক্সট আমাদের কালাজ্বর। কালাজ্বরের আরেক নাম হচ্ছে দমদম জ্বর। এর দায়ী জীবাণুটি হলো লেশমানিয়া ডোনোফানি। এর বাহক হলো বেলে মাছি। বাহকটা মনে রাখবে, কালাজ্বরের বাহক হলো বেলে মাছি। উপসর্গ কি? ধারাবাহিক জ্বর, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, প্লীহা বড় হয়ে যাওয়া, অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে হলো রক্তাল্পতা। ওষুধ আবিষ্কার কে করেছেন? ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 1922 সালে কালাজ্বরে ওষুধ আবিষ্কার করেছেন। নেক্সট আমরা দেখব ডায়রিয়া। এই রোগের জন্য দায়ী এক ধরনের রোটা ভাইরাস। উপসর্গ কি? বারবার পাতলা মলত্যাগ, মল দিয়ে রক্ত পড়া, কারণ দূষিত জল, অরক্ষিত খাবার খাওয়া। তাহলে ডায়রিয়া রোগটা তোমরা জানবে যে এই রোগের শব্দের অর্থ হলো প্রবাহিত হওয়া। 3 বারের থেকে বেশিবার পাতলা মলত্যাগ হলেই আমাদের সাবধান হওয়া দরকার। শরীর থেকে তখন কি হয় না, অনেকটা জল বেরিয়ে যায়, শরীরে পাচক রস নষ্ট হয়ে যায়, মল দিয়ে রক্ত পড়ে, শরীরে জলসাম্য, অম্লক্ষারের ভারসাম্য, এমনকি লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায়। মানে শরীর থেকে আমাদের জল, লবণ এইসব বেরিয়ে যায়। দূষিত খাওয়া দাওয়া, দূষিত জল এইসব থেকে এই রোগ ছড়াতে পারে। আমাদের সেই সময় ওআরএস বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়ালে একটু আমাদের স্বস্তি পাওয়া যাবে। ওআরএস কীভাবে বাড়িতে বানাতে হয় তোমরা জানো তো? প্রথমে জলকে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হয়, এরপর তার মধ্যে নুন এবং চিনি দিয়ে ওআরএস জল বানাতে হয়। মানে এই সময় যদি ওআরএস বানিয়ে খাওয়া হয় তাহলে আমরা ডায়রিয়া থেকে বেশ খানিকটা একটু উপশম পেতে পারি। নেক্সট দেখো সার্স, SARS, যার অর্থ সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। 2003 সালে এই রোগের প্রথম দেখা যায় কোথায় না, এশিয়াতে। তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এইসব বড় বড় দেশে। এর ফলে কি হয় না, প্রবল জ্বর, মাথার যন্ত্রণা, শরীরের ব্যথায় অনেক মানুষ মারা গিয়েছে। ভয়াবহ এই ছোঁয়াচে রোগ এটা। রাস্তাঘাটে মানুষ নাক মুখ চাপা দেয়, মুখোশ পরে এই রোগের হাত থেকে বাঁচার চেষ্টা করে। নেক্সট দেখব যক্ষ্মা, বা যাকে আমরা বলি টিবি। এর জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এর আক্রমণস্থান ফুসফুস, অন্ত্র ও হাড়। মানে এই ব্যাকটেরিয়া আমাদের ডিরেক্ট গিয়ে মানুষের ফুসফুস, অন্ত্র এবং হাড়ে সংক্রমণ ঘটায়।
এই সংক্রমণ কি করে হয়, মানে এক মানুষ থেকে আরেক মানুষের দেহে কিভাবে ছড়ায়? কফ, কাশি, থুতু ও লালার মাধ্যমে। লক্ষণ কি? ভয়াবহ কাশি হয়, তার সঙ্গে রক্ত পড়ে, প্রচণ্ড ঘাম হয়, ওজন ক্রমশ কমতে থাকে। এই রোগের চিকিৎসা পদ্ধতিকে বলা হয় ডট, ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট হচ্ছে এই রোগের চিকিৎসা পদ্ধতি। এর মাধ্যমে গোটা বিশ্বের অনেক মানুষকে এই মারণ রোগের হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে। দেখো, হেপাটাইটিস। হেপাটাইটিস হলো একটা ভাইরাস ঘটিত মারণ রোগ। এরা প্রধানত কোথায় আক্রমণ করে? না, যকৃতে। 5 রকমের হেপাটাইটিস হয়। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। এই 5 রকম হেপাটাইটিস ভাইরাসের আক্রমণে প্রতি বছর বহু মানুষের মৃত্যু ঘটে। এই ভাইরাস কি করে? যকৃতকে পুরোপুরি নষ্ট করে দেয়। হেপাটাইটিস এ এবং ই দূষিত খাবার ও জল থেকে ছড়ায়। বি, সি, ডি সংক্রামিত মানুষের দেহরস ও রক্তের মাধ্যমে সংক্রামিত হয়। এর লক্ষণ কি? জন্ডিস, বমি, পেটে ব্যথা। এখানেও একটা দিন মনে রাখবে, হেপাটাইটিস দিবস পালিত হয় 28শে জুলাই। এর আগে আমরা ম্যালেরিয়া দিবস দেখেছিলাম, সেটা ছিল 25শে এপ্রিল, আর হেপাটাইটিস দিবস হলো 28শে জুলাই। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু, এর সংক্রমণ কিভাবে হয়? ভীষণ ছোঁয়াচে রোগ এটা। হাঁচি, কাশি ও কফের মাধ্যমে সংক্রামিত হয়। লক্ষণ কি? ভয়াবহ জ্বর, ঘাম, কাঁপুনি, মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, অত্যধিক দুর্বলতা, বমি ও ডায়রিয়া হলো এই রোগের লক্ষণ। ইনফ্লুয়েঞ্জা রোগের ক্ষেত্রে একটা মনে রাখবে যে কোনো অসুস্থ মানুষের লক্ষণ আসার আগে থেকে শুরু করে অসুস্থ হবার পর পর্যন্ত এই রোগ সংক্রমণ হতে পারে। অর্থাৎ নিজে জানা বা বোঝার আগেই এই রোগ সংক্রামিত হতে পারে। মানে কি রকম? কোনো ব্যক্তির যদি ইনফ্লুয়েঞ্জা রোগ হয়ে থাকে, তার মধ্যে লক্ষণ ফুটে ওঠার আগেই, মানে তার জ্বর, ঘাম, কাঁপুনি, মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা এইসব হওয়ার আগেই সে অন্য কাউকে সেই রোগ ছড়াতে সক্ষম। মানে তার হাঁচি, কাশি, কফের মাধ্যমে তখনই অন্য রোগের, মানে অন্য মানুষের দেহে এই রোগ ছড়াতে পারে। ভাইরাস ঘটিত রোগ হওয়ার ফলে অ্যান্টিবায়োটিক খুব একটা কাজ করতে পারে না। তবে এই রোগ হলে বাড়িতে থেকে পুরোপুরি বিশ্রাম নিলে, প্রচুর পরিমাণে জল পান করলে এই রোগের কিছুটা উপশম হয়। এবার দেখব এইডস, অ্যাকিউট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এইডস এমন একটা রোগ যার চিকিৎসা এখনও অবধি করা সম্ভব নয়, মানে কোনো টিকা বা এসব এখনও আবিষ্কার হয়নি। বাঁচার উপায় খোঁজা এখনও চলছে। মানে এইডস রোগ যদি কারো হয়, তার মৃত্যু অপধারিত। এইডস রোগের জন্য দায়ী ভাইরাস হচ্ছে HIV ভাইরাস, মানে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই রোগ কী করে? না, এই রোগের ফলে নানা রকমের রোগ হয়, যেমন যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়া, জ্বর, যন্ত্রণা, গলা ব্যথা থেকে শুরু করে দ্রুত ওজন হ্রাস পেয়ে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই সংক্রমণ অনেক, মানে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির দেহে রক্তের মাধ্যমে, দেহরসের মাধ্যমে, লালার মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। তাহলে এইডস রোগ কিন্তু খুবই ভয়াবহ রোগ। খুব ধীরে ধীরে এই রোগে মৃত্যু ঘটে মানুষের। 2012 সালে প্রায় 3,53,00,000 মানুষ আক্রান্ত হয়েছেন এইডস রোগে। এই রোগের হাত থেকে বাঁচার উপায় এখনও বিজ্ঞানীরা খুঁজছে। তাহলে আজ আমরা বিভিন্ন রকমের রোগ সম্পর্কে জানলাম। আমরা ম্যালেরিয়া সম্পর্কে জানলাম, ডেঙ্গু সম্পর্কে জানলাম, প্লেগ, ইনফ্লুয়েঞ্জা, স্মল পক্স, হেপাটাইটিস, ডায়রিয়া, যক্ষ্মা এবং এইডস এইসব রোগ সম্পর্কে জানলাম। তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি এইভাবেই নিত্য নতুন ক্লাস আনতে পারবো। তোমরা আমার পাশে থেকো। আজকের মতো এই অবধি। তোমরা সবাই ভালো থেকো।